বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 9-এর দাগে যে অঙ্কগুলি আছে তার সমাধান করব। তো দেখো, প্রথমে একের দাগে যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো 1.25 টাকা 5 টাকার শতকরা কত। তো অঙ্কটিকে যদি আমরা সমাধান করি, দেখো খাতার মধ্যে অঙ্কটিকে আমরা একটু সমাধান করে দিচ্ছি। এখানে তো অ্যান্সারটি অপশানে দেওয়া রয়েছে, সেক্ষেত্রে শুধু অপশানটি জানলে হবে না, অঙ্কটি কিভাবে হচ্ছে, কেন বা অ্যান্সারটা হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 1.25 টাকা 5 টাকার শতকরা হবে, এইটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই কী পাবো, অতএব 1.25 টাকা 5 টাকার কত অংশ, 5-এর 1.25 অংশ। অতএব শতকরা কত হবে, অতএব শতকরা হবে 1.25 5 ইন্টু 100। দেখো, এই দশমিকটা তোলার জন্য নিচে কত, এই দশমিকটা যদি আমরা তুলে দিই কত পাবো, নিচে কত পাবো, এর সাথে 100 পাবো, অর্থাৎ দশমিক পাওয়ার 2 ঘর। এই নিচের 100 উপরে 100 কেটে দিলাম, 5 দিয়ে যদি কাটি 5 25-এ 125 হয়। অতএব আমরা কতবার পাবো, 1.25 টাকা 5 টাকার কত পার্সেন্ট, 25%। অতএব আমরা বলতে পারি 1.25 টাকা 5 টাকার শতকরা 25 টাকা। তো এটি আমাদের অ্যান্সার, বা এটা 25% দিতে পারো, শতকরা না যদি না লেখো সেক্ষেত্রে তোমরা 25% দিতে পারো। 25 টাকা 5 টাকার এখানে শতকরাটা যদি না লেখো তাহলে 25%, এটি করে দিলেও হবে বা এটি করলেও হবে। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো, পরে যে কোশ্চেনটি আছে সেটি হলো কি, সঠিক উত্তরটি নির্বাচন করো 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5-এর মান হলো, এর মানটি আমরা নির্ণয় করে নেব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এর মানটি যদি নির্ণয় করি, অতএব আমরা কি বলতে পারি, অতএব এখানে দেখো দশমিকের পর আর ও 2 ঘর আছে, অতএব আমরা বলতে পারি 100-র দশমিকটা 1, বাকি দুটো ঘর 0 0 বসিয়েছি, 7 যেমন গুণ ছিল বসিয়ে দিলাম। এখানে কত করলাম, দশমিকের পর 1 ঘর, অর্থাৎ দশমিকটা যদি 1 হয়, বাকি একটা 0, অর্থাৎ 10-এর 2, এমন কত, এখানে কত 5 দশমিক পর 1 ঘর, অর্থাৎ 1-এর গায়ে একটা 0। এবার দেখো 5 1-এ 5, 5 2-এ 10 হয়, এই 2 কেটে যাবে। তাহলে এখন আমরা সমান সমান কত পাবো, উপরে পেলাম কত 7, আর নিচে কত পেলাম 100, আর 10 গুণ করলে কত হয় 1000 হয়। তো দেখো, এবার যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 এখানে বসালাম, দেখো 1-এর পর কটা শূন্য আছে, একটা দুটো তিনটে, অর্থাৎ দশমিক 3 ঘর এদিকে দশমিক হবে, তাহলে 1 ঘর 2 ঘর, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর হয়ে গেছে, দশমিক দিলাম 0, অর্থাৎ এটি আমাদের অ্যান্সার 0.007। পরের কোশ্চেনটি দেখো, 3 নম্বরে যে কোশ্চেনটি আছে সেটি আছে কি, তো দেখো এই অঙ্কগুলি আমাদের আগের সেটে করে দেওয়া হয়ে গেছে, আর এটি হচ্ছে এই অঙ্কটি আগের সেটে আমাদের করে দেওয়া হয়ে গেছে। তোমরা পিছনে হচ্ছে যে সেটগুলি আছে সেগুলো দেখলে তোমরা পেয়ে যাবে। কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত হবে, এখানে তার মানটি দেওয়া রয়েছে কত, 90 ডিগ্রি। তো এটি আমাদের অ্যান্সার এখানে দেওয়া রয়েছে, এটি আর আমি করছি না। আমি 2-এর 1-এর দাগ থেকে যে অঙ্কগুলি আছে সেটি করব। বলছে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 120 দিন চলে, তাহলে ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। এখানে দিন সংখ্যাটি আমাদের প্রশ্ন করা হয়েছে। তো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিচ্ছি এবং সেটি খুব আস্তে আস্তে মনোযোগ সহকারে বুঝিয়ে তোমাদেরকে করে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো। স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করো, যে কোনো অঙ্কের সমস্যা হলে আমাকে জানাবে। তো দেখো কিছু পরিমাণ, তাহলে এখানে আমাকে প্রশ্ন কি করা হয়েছে,
যে 40 জন লোকের ওই একই পরিমাণ খাদ্যে কতদিন চলবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সাজিয়ে নিয়েছি। সমস্যাটি কী হলো যে 12 জন লোকের যে পরিমাণ খাদ্য 20 দিন চলে, 40 জন লোকের সেই পরিমাণ খাদ্য কতদিন চলবে। তো অঙ্কটিকে যদি লিখি 12 জন লোকে যে পরিমাণ খাদ্যে চলে 20 দিন, একজন লোকের সেই পরিমাণ খাদ্য কতদিন চলবে। একজন লোকের চলবে বেশি দিন চলবে, 12 জন লোকের যদি 20 দিন চলে, একজন লোকের সেই খাবারটা বেশি দিন চলবে, তাই 20 ইন্টু কত পাবো 12। আর 40 জন লোকের কী হবে, একজন লোকের যতদিন চলে তার থেকে কম দিন চলবে। কম মানে কি ভাগ। দেখো এক্ষেত্রে কি হয়, আমরা আগেরটার সাথে আগের যে লাইনটা তার সাথে তুলনা করি। আগে দেখো একজন লোকের ওই পরিমাণ খাবারটি চলেছে 20 ইন্টু 12 দিন। এবার লোক সংখ্যাটা যদি বাড়ানো হয় তাহলে ওই একই পরিমাণ খাবারে কম দিন চলবে। কম দিন চলার অর্থ কি ভাগ। এবারে আর আমরা গুণে বসাবো না, এবারে আমরা কী করবো ভাগে বসাবো। ভাগে অর্থাৎ নিচে 40 দিলাম, এই 0 0 কেটে দিলাম, 2 1 2, 2 2 4 হলো, 2 6 12, অতএব বলতে পারি 6 দিন। আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে লিখতে পারি 40 জন লোকের ওই একই পরিমাণ খাদ্যে চলে 6 দিন। তো এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো, এরপরে যে কোশ্চেনটি দেওয়া আছে দেখো, বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12 18 ও 30 দ্বারা বিভাজ্য হবে তা লিখি। তো 4 অঙ্কের যে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি 12 18 30 দ্বারা বিভাজ্য হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো সেটি আমরা নির্ণয় করতে ফার্স্ট টাইম আমরা 12 18 30-এর আমরা কি করব লসাগু করে নেব। তো দেখো অঙ্কটিকে খাতার মধ্যে আমরা সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা তুলে নিয়েছি। 12 18 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো, ফার্স্ট টাইম কী করব, এই সংখ্যাগুলি আমরা লসাগু করে নেব। 12 18 30 এদের লসাগু করলে পাবো 2 6 12, 2 9 18, 2 15 30 পাবো। এবার দেখো 3 দিয়ে 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। দেখো আর কোনো সংখ্যা দ্বারা এদিকে ভাঙা যাবে না, অতএব বলতে পারি এদের লসাগু সমান সমান কত পাবো, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 পাবো। দেখো 2 দুগুণে 4, 3 4 12, 3 বারং 36, 5 36-এ কত হয় 180, বা এইভাবে যদি গুণ করো 3 5 15, 3 15 45, 45 90, 90 কত হবে 180 হচ্ছে আমাদের লসাগু। এবার দেখো 12 18 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 12 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে। দেখো এখানে দেখো বর্গ হতে গেলে জোড়া সংখ্যা হতে হবে। এখানে দেখো 2টি আছে, এখানে 2টি আছে, এখানে দেখো 5 একটি কম আছে, তাই আমরা কি করব 180-কে আমরা যদি 5 দিয়ে গুণ করে দিই, কেউ 5 18 কত পাবো 90 পাবো। এই শূন্যটিকে আমরা এখানে 900, অর্থাৎ 900 হলো এদের দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এদের দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ চাওয়া হয়নি, আমাদেরকে বলা হয়েছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো একে অতএব বলতে পারি এদের 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো, তো দেখো এই যে আমরা ফার্স্ট যে ক্ষুদ্রতম বর্গটি পেয়েছি এটিকে আমরা গুণ করব, এটিকে আমরা গুণ করব কোনো একটি বর্গ সংখ্যা দিয়ে। দেখো
2 বর্গ হচ্ছে কত, 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে 9, আর 4 স্কোয়ার হলো 16। এদের কোনো একটি সংখ্যা দিয়ে আমরা গুণ করতে হবে, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে হবে না। যদি আমরা 4-এর সাথে 4 9 36 00 পেলাম, অর্থাৎ 3600 পেলাম। এটি দেখো 4 অঙ্কের মধ্যেই রয়েছে। আমরা যদি 900কে 9 দিয়ে গুণ করি কত পাবো, 9 দিয়ে গুণ করলে পাবো 8100। এটিও দেখো 4 অঙ্কের মধ্যে রয়েছে। আর একটি দেখো, আমরা যদি 900কে 16 দিয়ে গুণ করি, 900 × 16 কত পাবো, 6 9 54, 4 হাতে 5, 9 × 9 = 14, আর এই দুটো শূন্য বসিয়ে দাও। দেখো এটা 5 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে বলেছে 4 অঙ্কের বৃহত্তম, 4 অঙ্কের বৃহত্তমের মধ্যে আমরা এই অংশটাই পাচ্ছি। অতএব আমরা এই 8100 পাচ্ছি। অতএব আমরা বলতে পারি 12, 18, 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যাটি হলো, আমরা এই সংখ্যাটিকে নেব, অর্থাৎ বলতে পারি 8100। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে দেখো, বলছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন, তিনি কত টাকা সংসার করেন। এখানে সংসার খরচটি শুধু জানতে চাওয়া হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। দেখো এখানে যেটি বলা হয়েছিল, যে ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, আর মোট আয় থেকে তিনি বাড়ি ভাড়া দেন কত, 750 টাকা। অতএব বাড়ি ভাড়া দেওয়ার পর তার কাছে অবশিষ্ট রয়েছে কত, 24,750 মাইনাস 750 টাকা, অর্থাৎ 24,000 টাকা তার কাছে এখনও অবশিষ্ট আছে। এবার আমরা বলতে পারি অবশিষ্ট টাকার সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষা খরচের অনুপাত। অতএব অবশিষ্ট টাকার, তো দেখো আমরা লিখে নিয়েছি অবশিষ্ট টাকার সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার খরচ হলো 3:1 বলতে, অর্থাৎ সংসার খরচের জন্য যদি 3 টাকা ব্যয় করেন, ছেলেমেয়েদের শিক্ষার জন্য তিনি 1 টাকা ব্যয় করেন। আমাদের জানতে চাওয়া হয়েছে যে সংসার খরচ কত করেন, আমরা শুধুমাত্র সংসার খরচের আনুপাতিক ভাগাহার করব। অতএব বলতে পারি সংসার খরচের আনুপাতিক ভাগহার কত, আনুপাতিক ভাগহার বলতে দেখো মোট কত, 3 আর 1 4, 3 + 1, আর সংসার খরচে যদি 3 টাকা ব্যয় করেন তত কত, 3/4 অংশ টাকা সংসার খরচের জন্য ব্যয় করেন। অতএব সংসার খরচ করেন কত, করেন 24,000 টাকা, ও তার অবশিষ্ট ছিল 24,000 × 4 × 3 4 6 24, 6,000 টাকা, 3 6 কত, 18,000 টাকা। অর্থাৎ সংসার খরচ করেন কত, 18,000 টাকা। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি, পরে দেখো আমাদের 3 দেয় একের অঙ্কটি সরল করো, -9a² + 3a + 2 -5a² + 2a - a + 2a² - 3a। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটিকে যদি আর একটু সাজিয়ে নিয়ে আমরা কী পাবো, দেখো -9a² যেমন ছিল বসিয়ে দিলাম, +3a বসালাম, +2, এই প্লাসে মাইনাসে -5a², প্লাসে মাইনাসে -2a, আর এই মাইনাসে মাইনাসে +1। এবার দেখো প্লাসে প্লাসে +2a², প্লাসে মাইনাসে -3a। এবার দেখো এই স্কোয়ারগুলোকে যদি আমরা এক দিকে করে নিই, -9a², আর কত পাবো, -5a², আর কি পাবো এখানে +2a²। দেখো আমরা স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে নিলাম। এরপর আছে কি +3a, এরপর আছে -2a, -2a,
আর কি আছে -3a। আর দেখো এখানে রয়েছে +2 আর হচ্ছে +1 এটি আমরা করে নিলাম। এবার যদি আমরা স্কোয়ারগুলোকে দেখো মাইনাসে মাইনাস প্লাস সংখ্যা দুটির যোগ, কিন্তু চিহ্নটা -3 হবে। 9 আর 5 কত হবে 14a² হবে। 9 আর 5 14a², আর এখানে +2a² যেমন ছিল বসিয়ে দিলাম। এখানে দেখো +3a বসিয়ে দিলাম। মাইনাসে মাইনাসে প্লাস সংখ্যাগুলির যোগ, কিন্তু চিহ্নটি -3 হবে, যেহেতু যোগ বিয়োগের ক্ষেত্রে গুণ নয়। গুণ হলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস চিহ্নই হতো। যেহেতু আমাদের প্লাস মাইনাস করা হচ্ছে, সেই জন্য মাইনাস মাইনাসে প্লাস সংখ্যাগুলির যোগ হবে, কিন্তু চিহ্নটা বিয়োগেরই হবে। 3 আর 2 কত 5a পাবো। আর এখানে দেখো রয়েছে 2 আর 1 কত 3 পাবো, +3 পেলাম। এখানে দেখো আরেকটু সমাধান করলে কি 14 থেকে যদি -14a² থেকে যদি দুটি a² বাদ যায় কত থাকবে -12a² থাকবে। আর এখানে দেখো +3টে a² রয়েছে, কিন্তু -5টা a রয়েছে। +3টি a আর -5টি a থেকে যদি বাদ যায় তাহলে -2a থাকবে, আর এখানে +3 থাকবে। তো এটি আমাদের অ্যান্সার। পরে তো দেখো ফ্রেন্ডস, পরের অঙ্কটি আমরা দেখে নেব। যদি 4x = 8y হয়, তবে x/y কত হবে? তো এই অঙ্কটিকে এবার আমরা একটু সমাধান করে নেব, বা মাঝখানে ইকুয়াল সাইন আছে, প্রথমে আমরা বা দেব। যদি এটাকে ভেঙে নিই কত পাবো, দেখো 4কে ভাঙলে পাবো 2, 2 এ 4 হয়, অর্থাৎ 2a² x পাবো, ইকুয়াল কত পাবো 8কে যদি আমরা ভাঙি 2, 4 এ 8, 2, 2 এ 4, অর্থাৎ কত 2³ পাবো, আর এখানে y পাবো। এখানে দেখো যদি আরেকটু সমাধান করে 2 এর সাথে x এর গুণ হলে 2x হয়, আর ইকুয়াল হয়েছে কত, এটা 2, 3y হবে। এবার দেখো এই ইকুয়াল সাইনে এইদিকে 2, এই 2 কেটে গিয়ে কত হবে, বা 2x = 3y। আরেকটু যদি সমাধান করি কি পাবো, দেখো এখানে x আর yকে যদি একদিকে নিয়ে এসে x এই দিকে ছিল এখানে থাকবে, এই y এই দিক থেকে এসে ভাগে বসবে, গুণে ছিল 3y এর সাথে গুণে ছিল ভাগে বসবে। এখানে 3 যেমন ছিল বসিয়ে দিলাম, এই 2x এর সাথে গুণে ছিল এইদিকে এসে ভাগে বসবে। অর্থাৎ আমরা অতএব বলতে পারি কি x/y, x উপরে আছে বলে প্রথমে বসবে, y পরে আছে নিচে বসবে, নিচে আছে বলে পরে বসবে। এখানে দেখো সমান সমান কত 3 উপরে আছে, 3 প্রথমে বসবে, আর 2 পরে আছে, অর্থাৎ 2 নিচে আছে তো পরে ভাগে আছে তাই পরে বসবে, অর্থাৎ x/y = 3:2। এটি আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সারটি এটি দেওয়া আছে 3:2। পরের অঙ্কটি দেখো। পরের যে অঙ্কটিতে অপুর পুরনো আলমারিতে 6টি তাকে প্রত্যেকটিতে এক্সটি করে বই আছে, অর্থাৎ 6টি তাকে প্রত্যেকটিতে এক্সটি করে বই আছে। অর্থাৎ অপুর 39টি নতুন বইয়ের সঙ্গে পুরনো আলমারির বইগুলো একটি নতুন আলমারি 3টি তাকে সমান ভাগে ভাগ করে সাজিয়ে রাখলে প্রত্যেক তাকে কটি করে বই থাকবে? অর্থাৎ নতুন যে আলমারিতে রাখা হয়েছে তার 3টে তাকের প্রত্যেকটিতে কত করে থাকবে সেটি আমাদেরকে নির্ণয় করতে। তাহলে আমাদের যদি 6টি তাকের প্রত্যেকটিতে এক্সটি করে থাকে, মোট কটি বই থাকবে সেটি প্রথমে নির্ণয় করতে হবে। দেখো 6টি থাকে, তাহলে মোট কত বই আছে 6 × x সমান সমান আমরা কত বলি 6x বই আছে। দেখো এখানে বলেছে 6টি তাকে মোট বই আছে 6x। যদি আরও 39টি বই রাখা হয়, যদি আরও ওর সাথে 39টি বই রাখা হয়, আরও 39টি নতুন বই রাখলে মোট বই হবে কটি? দেখো 6x ছিল, 6x + 39 সমান এতটি মোট বই হবে। এবং এই বইগুলিকে কটি তাকে রাখা হয়েছে বলেছে 3টি তাকে রয়েছে। অতএব আমরা বলতে পারি কি 3টি তাকে মোট বই আছে 6x + 39টি। তাহলে একটি তাকে কত বই আছে? একটি তাকে মোট বই আছে কত? আমরা বলতে পারি 6x + 39 ভাগ কত 3। এটিকে যদি আমরা ভাগ করি কি পাবো? দেখো 3 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, 3 দিয়ে কাকে ভাগ করব 6x + 39কে যদি আমরা ভাগ করি কত পাবো? দেখো 3-এর সাথে 2 গুণ করলে প্লাসে প্লাসে প্লাস হয়, 3 2 কত হয় 6 হবে, 3 দিয়ে গুণ করলে 6 হবে। আর এখানে x এর একটা প্রয়োজন আছে, তাহলে 3-এর সাথে
যদি 2x দিয়ে গুণ করি 6x হবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস উপর নিচে কেটে যাবে, প্লাস 39 নিচে নামবে। 3-এর সাথে কত গুণ, দেখো প্লাসে প্লাস, এই প্লাসের সাথে প্লাস গুণ করলে আমরা প্লাস পাবো। 3-এর সাথে কত গুণ, 13 গুণ করলে 3 13 কত হয় 39। তাহলে আমরা সময় কত পাবো, অতএব বলতে পারি নতুন প্রত্যেকটি তাই কত বই আছে 2x প্লাস 13টি। তাই অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, প্রতিটি তাকে 2x প্লাস 13টি করে বই আছে। তো এটি আমাদের, তাহলে আমরা বলতে পারি কি প্রতিটি তাকে 2x প্লাস 13টি করে বই আছে। তো দেখো এখানে অ্যান্সারটি ওটি দেওয়া রয়েছে 2x প্লাস 13টি করে বই আছে। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি আছে দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো আমরা প্রথমে স্কেল ও চাঁদার সাহায্য ছাড়াই আঁকতে হবে আমাদেরকে, শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কোণটি অঙ্কন করব। তো দেখো ফার্স্ট টাইম আমরা কি করব, ফার্স্ট টাইম আমরা একটি সরল রেখা কেটে নেব। তো এটি সরলরেখা কেটে নিলাম। এবার আমাদের এর উপর এই কোণটিকে কেন্দ্র ধরে আমরা একটি চাপ কেটে নেব। আমরা যদি একটি চাপ কেটে নিলাম, এই চাপটিকে কী করতে হবে, না ভেঙে সরলরেখার যেখানে ছেদ করেছে এখান থেকে বসিয়ে আমরা আরও একটি চাপ কেটে নেব। এখান থেকে আমরা 60 ডিগ্রি পাবো। এটিকে যদি আরেকটু ভেঙে নিই কী পাবো, আরেকটি চাপ কাটলে 120 ডিগ্রি পেলাম। কিন্তু 120 ডিগ্রি কোণের কথা আমাদের বলা হয়নি, আমাদের বলা হয়েছে কত 105 ডিগ্রি। তাই এইকে যদি আমরা দুভাগে ভাগ করি কত ডিগ্রি পাবো, এই কোণটাকে যদি দুভাগে ভাগ করি আমরা 90 ডিগ্রি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এটিকে আমরা দুভাগে ভাগ করলে মাঝেরটা 30 ডিগ্রি পাবো। তো দেখো এখান থেকে এখান পর্যন্ত আমরা 60 ডিগ্রিটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এইখানে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম, এখানে জাস্ট কাটবো না, জাস্ট দাগ করে নেবো একটু। দেখো এইখান থেকে এইখান পর্যন্ত মোট 60 ডিগ্রি, কিন্তু তাকে আমরা যেহেতু দুভাগে ভাগ করেছি, এটা 30 ডিগ্রি, আমাদের মোট কত হয়েছে 60 আর 30 90 পেয়েছি। কিন্তু আমাদের করতে হবে কত 105 ডিগ্রি, আর 15 ডিগ্রির প্রয়োজন আমাদের। এখান থেকে দেখো এটা 30, একে যদি দুটো ভাগে ভাগ করে আমরা 15 পেয়ে যাব। তাই একে যদি আমরা দুটো ভাগে ভাগ করে নিই কী পাবো, দেখো এইখান থেকে বসে একটি চাপ কাটলাম, আর এখান থেকে বসিয়ে আরও একটি চাপ কাটলাম, এবং এটিকে আমরা কী করলাম, এটিকে যদি পরস্পর জুড়ে দিই কী পাবো, দেখো তোমরা কিন্তু পেন্সিলের সাহায্যে করবে, পরীক্ষার সময় কোনোভাবেই পেনের সাহায্যে করবে না। তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমি পেনের সাহায্যে করে দিচ্ছি। তো দেখো এখানে নাম দেবো কি এক্স ও ওয়াই, এটা কত পেলাম 105 ডিগ্রি। অতএব কোণ এক্স ও ওয়াই সমান সমান 105 ডিগ্রি। দেখো কিভাবে শুধু চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করা যায়, সেই সাথে আমরা সেটাও শিখলাম। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি আছে সেটা আমরা একটু দেখে নেব। পরে কোশ্চেনটি হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, তাকে সমান 4 ভাগে ভাগ করো। এখানে সমান 4টি ভাগে ভাগ করতে বলা আছে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো আমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব ফার্স্ট টাইম, তারপর সেটিকে আমরা 4টি ভাগে ভাগ করব। তো দেখো ফার্স্ট টাইম আমরা যদি করি, একটা সরলরেখা কেটে নিলাম, যে কোনো মাপের একটি সরলরেখা কাটবে, সেখান থেকে একটি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। তো দেখো এটিকে আমরা যে চাপটি ধরে কেটেছি এই চাপটিকে আমরা না ভেঙে, অর্থাৎ এই যে এখান থেকে বসে চাপটি কাটলাম এটিকে না ভেঙে আমরা যদি এটিকে আরেকটি চাপ করে নিই, এখান থেকে আমরা কত ডিগ্রি পেলাম, এটা আমরা 60 ডিগ্রি পেলাম। তো দেখো এটিকে আমরা পরস্পর জুড়ে দেব, যে কোণটি উৎপন্ন হবে সেটি হলো 60 ডিগ্রি। দেখো এখান থেকে এটি হলো কি 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। এটি হচ্ছে কত 60 ডিগ্রি একটি কোণ, যার নাম দেব পি ও কিউব দিলাম। এবার এটিকে আমাদের 4টি ভাগে ভাগ করতে হচ্ছে। ফার্স্ট টাইম এটিকে আমরা 2টি ভাগে ভাগ করে নেব। দেখো এটিকে যদি আমরা অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটি চাপ কাটি, এবং এটিকে ধরে যদি আমরা আরও একটি চাপ কেটে নিলাম, এখন আমরা কত ডিগ্রি কোণ পেলাম, দেখো
এটিকে দুটি ভাগে ভাগ করা হলো, সমদ্বিখণ্ডক করলে আমরা দুটি ভাগে, দেখো দুটি ভাগে ভাগ করলাম। এবার এটিকে যদি আরেকটু আমাদের দুটি ভাগ হয়েছে, আমরা এই কোণটি থেকে বসিয়ে, এই যে ভাগ দুটি হয়েছে এইদিকে এখান থেকে বসিয়ে আর বাকিটা এইখান থেকে বসিয়ে আমরা আরও দুটি, আর এখান থেকে বসিয়ে এদিকে চাপ কেটে নেব এবং এইখান থেকে বসিয়ে চাপ কেটে নেব। দেখো তো এইগুলোকে যদি আমরা পরস্পর জুড়ে দিই কী পাবো, দেখো জুড়ে দিলাম, আর এখান থেকে বসিয়ে এদিকে জুড়ে দিলাম। তো দেখো আমরা কি করলাম, এখন আমাদের 4টি ভাগ সম্পূর্ণ হয়েছে। দেখো এখান থেকে এটি একটি ভাগ, এখান থেকে দুটো ভাগ, 3টে ভাগ এবং 4টে ভাগ, 4টি সমদ্বিখণ্ডক করা হয়েছে। এবার নাম দিয়ে দিতে পারো, এটা আর দাও, এটা এস, এটা টি দিয়ে দাও। তো দেখো আমরা 4টি ভাগে ভাগ করেছি, আমরা লিখতে পারি কোণ পি ও কিউ সমান সমান 60 ডিগ্রি কে সমান 4টি ভাগে ভাগ করা হয়েছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আমরা পরে যে মডেল কোশ্চেন পেপার 10 আছে, আমরা পরের ক্লাসে খুব তাড়াতাড়ি তোমাদের অঙ্কগুলি সমাধান করে দেব।